আপকি আদালতে ফিল্ম স্টার ঋষি কাপুরের ওপর অভিযোগ হলো যে উনি ওনার ভালোবাসার মানুষদের খুবই নিরাশ করেছেন। ঋষিজি, রোমান্টিক হিরো হিসেবে জনতা আপনাকে প্রচুর ভালোবেসেছে। 25 বছর নন স্টপ লোক আপনাকে ভালোবেসেছে। মানুষ আরো 4-5 বছর আপনাকে আশা করছিল, কিন্তু আপনি আর ফিল্মে এলেন না। কি করব, শরীরই আমার সঙ্গ ছেড়ে দিল। আসল ব্যাপারটা হলো যে রজত বাবু, আসলে যেটা হয়েছে যে এমন একটা সময় এসে গেছিল যখন আমার স্ত্রী নিতু আমাকে বলেছিল, আর আমি নিজেকেও নিজে বলেছিলাম যে এখন আমার খুবই বিরক্ত লাগছে সিনেমাতে। আমি শুধু জার্সি পরে উটি, সুইজারল্যান্ড গিয়ে শুধু গান গাইছিলাম, গাছের আশপাশ দিয়ে হিরোইনের সাথে শুধু পালিয়ে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, টাকা রোজগার হচ্ছিল, কিন্তু অ্যাক্টিং এর আমার যেটা শখ ছিল, যেটা সেরকম কোনো রোল আমি পাচ্ছিলাম না। তখন আমি ভাবলাম যে অনেক নতুন ছেলেমেয়েরা এসেছে, মানে সলমান, শাহরুখ, আমির। এটা আমি মোটামুটি 97-96 এর কথা বলছি আর কি। হ্যাঁ, 98-98 এর কথা বলছি আর কি। তখন আমি ভাবলাম যে ভলেন্টারিলি আমি এই ক্যারিয়ারটাকে ছেড়ে দেব। হ্যাঁ, অনেক হয়ে গেছে 25 বছর এক টানা কাজ করা। 73 থেকে 98 পর্যন্ত, 98 এ কারোবার বলে আমার ফিল্ম এসেছিল। সেই ততদিন পর্যন্ত কাজ করাটা একটা বিশাল বড় ইনিংস ছিল, যেটা হয়তো অনেক কম মানুষই হয়তো মানে করতে পেরেছে। ডাইরেক্টর আর প্রডিউসার আপনাকে এই জন্য কাজ দেওয়াটা বন্ধ করে দিয়েছিলেন, কারণ আপনি খাওয়া আর পান করার দিকে বেশি মনোযোগ দিয়েছিলেন। সেটাও ঠিক। এটাও ঠিক যে আমাদের কাপুর বংশ এবং পরিবার নিয়ে যে একটা দোষ রয়েছে, মানে যে খাওয়া দাওয়ার যে শৌখিনতা রয়েছে, সেই সময় আমি নিজেকে একটু মানে ঢিলেই দিয়ে দিয়েছিলাম বলতে পারেন। আর 99 থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি ক্যারেক্টার রোল করেছি, খুব আনন্দ পাচ্ছি। এবার গিয়ে এমন কিছু কাজ করার সুযোগ পাচ্ছি, এমন কিছু রোল করছি যা করে খুবই আনন্দ পাচ্ছি, আর আশা করছি আপনারাও সেসব রোল দেখে আনন্দ পাবেন। কিন্তু ঋষিজি, যতটা সাকসেস আপনি পেয়েছেন, প্রথম ফিল্ম ববি যেভাবে সুপারহিট হয়েছিল, আপনার তো ননস্টপ চলা উচিত ছিল। আমি সেই ঝড়ের সঙ্গে লড়াই করছিলাম, সেই ঝোড়ো হাওয়ার সাথে লড়ছিলাম। অ্যাকশন এরার সময়কাল ছিল সেটা। আর সেই ঝড়ের নাম ছিল অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের সময়কাল ছিল। অমিতাভ বচ্চন অ্যাংরি ইয়াং ম্যান সেই সময়কার। প্রতিটা হিরো বন্দুক তুলে ঘোষাঘুষি করতে করতে, ছুরি হাতে নিয়ে, মানে, আর আমি এক বেচারা মানুষ যার হাতে ছিল শুধু গিটার। এই তো এইমাত্র যখন আমার এন্ট্রি হলো, তখন আপনারা বলছিলেন যে আমি একজন মিউজিক্যাল হিরো, ডান্সিং হিরো। আমি কখনোই চাইনি যে এরকম কোনো ইন্ট্রোডাকশন আমার হোক। আমি চাই যে আমার মানে ইন্ট্রোডাকশন হোক যে আমি একজন শিল্পী রূপে এসেছি। কারণ আমি চাই যে আমি আপনাদেরকে আনন্দ দিই, আপনাদের মন জয় করি একজন শিল্পী রূপে। এই ইন্ট্রোডাকশন এই কারণেই হয় কারণ ববিতে আপনার যে রোলটা ছিল সেটা ছিল একটা রোমান্টিক হিরোর রোল। হ্যাঁ, মানে ববি, মানে ববির প্রায় 44 বছর হয়ে গেল, 44 ইয়ার্স ব্যাক। ভাই, এটা কি আর গতকালের কথা? সেই সময় আমি ছোট ছিলাম, অবুঝ ছিলাম। তখন আমার মোটে 20 বছরই বয়স ছিল। 20-21 বছরে ছিলাম আমি। কিন্তু তারপরে আপনার যত সিনেমা এসেছে সেগুলো সুপারহিট হয়েছে। প্রতিটা সিনেমায় আপনি রোমান্টিক, আর 23 জন নতুন হিরোইনের সঙ্গে আপনি কাজ করেছেন। আপনার কথায় যুক্তি আছে। আজ্ঞে হ্যাঁ, আমি আমি হতে পারে যে 23 জনের ওপরেও হতে পারে। আপনার সামনে এটাও আমি পরিষ্কার করে দিতে চাই যে আমি আজকের তারিখ অনুসারে এখানে যে আমাদের জজ ম্যাডাম আছেন, ওনারও কিন্তু একটা সময় আমার হিরোইন হওয়ার কথা ছিল। ওনারও প্রথম ফিল্ম আমার সাথেই হওয়ার কথা ছিল ববির পরে পরেই। রাজ কাপুর বাবু ওনাকে কলকাতায় দেখেছিলেন ববির প্রিমিয়ারে, আর ওনার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি যদি সিনেমায় কাজ করতে চান তাহলে মানে খুব খুশি হব। তখন ওনার বাবা হয়তো ব্যাপারটা ঠিক বোঝেননি, মানে যে সে সময় ওনার বয়স খুব কম ছিল, চেয়েছিলেন যে আগে পড়াশোনা করুক। কিন্তু সে 23টা 24 হয়ে যেত যদি উনি আমার সাথে থাকতেন। কিন্তু এটা কি সত্যি যে ববির পর যে হিরো ছিল তার বয়স একটু কম ছিল, আর আপনার বয়স এত কম ছিল যে আপনার জন্য আপনার বয়সে হিরোইন পাওয়া যেত আপনি না? একদম ঠিক কথা বলেছেন। এটা বলা খুবই জরুরি। আসলে ব্যাপারটা হলো যে ববির আগে যত ধরনের সিনেমা তৈরি হতো, সেগুলো সবই মানে রেগুলার হিরোদের নিয়ে তৈরি হতো। ববি প্রথম এমন একটা সিনেমা ছিল যেটা সত্যি বলতে যেটা টিনেজারদের নিয়ে হয়েছিল। আমার বয়স হয়তো তখন 20 বছর, বা আমি 19 বছরের ছিলাম হয়তো। আর ডিম্পল আমার চেয়ে মোটামুটি 6 বছরের ছোট ছিল।
তো সত্যি কথা বলতে সঠিক একটা টিনেজার ফিল্মই তৈরি হয়েছিল আরকি, আর রিলিজ করা হয়েছিল। ববি যেই হিট হলো, তো মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কয়েকটা বাগধারা আছে, মানে যেটা দিয়ে জানা যায় আরকি যে আগেকার সময় যত হিরো ছিল যে তারা সবাই পুরুষ ছিল। আর যতজন হিরোইন ছিলেন তারা সবাই মহিলা ছিলেন। ববি রিলিজ হওয়ার পরেই যতজন হিরো ছিল তারা সবাই ইয়াং হয়ে গেল, আর যারা হিরোইন ছিল তারা যুবতী হয়ে গেল। এসব এক রাতের মধ্যেই যতজন মানে সিনিয়র অ্যাক্টর ছিলেন তারা কলেজে যাওয়ার রোলগুলো বন্ধ করে দিলেন। তো এটাই হলো সত্যি কথা, একেবারে সত্যি কথা। কিন্তু আসল কথা এটাও যে এমন একজন হিরোইনকে পেয়েছিলেন যার সঙ্গে আপনি ১২টা সিনেমা সে করেছেন। আবার কে? সে তো হলো আমার স্ত্রী, অ্যাকচুয়ালি আর কেউ নয়। ১২টা নয়, ১১টা ছিল, আর এখন আমার মতে ১৪টা হয়ে গেছে। নিতুর সঙ্গে আমি ১৪টা ফিল্ম করে ফেলেছি। তা আপনি এমন কি দেখলেন যে একজনের সঙ্গে ১৪টা ফিল্ম? আমি আগেই ১ম এ দেখে নিয়েছিলাম যে ওর সঙ্গেই থাকতে হবে। ১৪টা না হলে তো মার খেতে হতো। যেমন আজকের যুগে যে হিরোরা রয়েছে তারা খুব পরিশ্রম করে। আপনার ছেলে যদি গিটার বাজায় তাহলে তাকে পুরো ৩-৪ মাস ধরে ট্রেনিং নিতে হবে। আপনিও কি এরকমই পরিশ্রম করতেন? সেটা তো হতো না। আপনাদের মধ্যে এমন অনেক মানুষ ভাবতেন যে আমি গিটার বাজাই বা ওই ডফলি বাজাই, নয়তো আমি ট্রাম্পেট বাজাই। আমি কিছুই বাজাতে জানি না। আমি শুধু আপনাদের বোকা বানিয়েছি। আমি আমি একজন অভিনেতা হওয়ার দরুন আপনাদের আমি কনভিন্স করেছি যে আমি বাজাতে পারবো। কারণ এটা হলো আমার প্রফেশন। আমি আপনাদের কনভিন্স করেছি। আমি ডান্স করতে জানি না। যেমন আজকের দিনে যে ধরনের ডান্স হয়ে থাকে, আমি তো ভগবানকে খুব ধন্যবাদ জানাই যে ওই সময়ের মধ্যে আমি পড়িনি। না হলে তো আমি মরেই যেতাম। যেমন আজকালকার ডান্সগুলো হয়, সে তো আমার দ্বারা কখনোই সম্ভব ছিল না। ওরে বাপরে! আর সেটা এত ভারী শরীর নিয়ে। আর আমি তো এখন মোটা হয়েছি। এখন তো মোটা হয়েছি আমি। সেই সময় তো ছিলাম না। তাই ব্যাপারটা হলো যে দেখুন, আপনাদের এটা বলছি যে আমি সৎ মানসিকতা নিয়ে কাজ করেছি, পরিশ্রম করেছি। এমন নয় যে সব এমনিই হয়ে যেত, হ্যাঁ? আর তার পরিণাম হলো এটাই যে আপনি আমাকে এই আদালতে বসিয়েছেন, সেই জন্যই আজ আমি এত বছর ধরে কাজ করেছি। তো আমার আমার যে আমি এনাদের আগেই এসে বলেছি যে, "এই নিন, আমি আমার গলাটা এই চৌকাঠের উপর রাখলাম। এবার আপনাদের যা ইচ্ছে করুন।" কিন্তু আ এটা সত্যি যে যাকে মানুষ অ্যাজ এ হিরো ভালোবাসতো, অ্যাজ এ নায়ক ভালোবাসতো, যখন ক্যারেক্টার আর্টিস্ট হলেন তখন খলনায়ক হয়ে গেলেন, ভিলেন। আমি মনে করি যে একটা একটা যেটা কি যেন বলে সেটাকে? একজন সত্যিকারের আর্টিস্ট যে হয়, সত্যি কথা বলতে, তার সব রকমের রোল করা উচিত। আমি একজন কমেডিয়ানের রোল করেছি, আমি সিরিয়াস রোল করেছি, আমি খলনায়কের রোল করেছি। কিছুদিনের মানে কিছুদিনের মধ্যেই আমি একটা সোশ্যাল ফিল্ম আমার আসছে। সেটা একটা মানে খুবই মজার ফিল্ম। সেটার মধ্যেও করেছি। তো এই নানান ধরনের রকমের রোলই তো ভালো লাগে। না হলে বলেছিলাম না সে আগে কি করতাম? শুধু গান গাইতাম, জার্সি পরে হিরোইনের পেছনে দৌড়তাম। তো এখন কিছু কাজ করার সুযোগ পেয়েছি। আর আমি আর এই কারণে আমার খুব আনন্দ ৯০ হয় বছর যে বয়স্ক ঠাকুরদা হতে খুব ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। দেখুন, আ আ একদম আপনি বলুন কতজন আর্টিস্ট করতে পারবে? আমার মত অনুযায়ী আমি হয়তো ২৫-২৬ দিন বা তার থেকে ১ আধ দিন কম কাজ করেছি গোটা ফিল্মে। তো এই ফিল্মে? কিন্তু প্রতিদিন তো আপনি ডাইরেক্টরের সঙ্গে ঝগড়া করতেন। আরে আপনি এসব খবরও রাখেন? উনি খবর রাখেন। সবার খবর রাখেন। ওই মেকআপটা করতে আমার ৫.৫ ঘন্টা মতো সময় লাগতো। ভোর ৫ টায় উঠতাম। তাহলে বুঝুন 11:30 থেকে 12টা পর্যন্ত মেকআপ চলত আমার। তারপর আমি সেটে যেতাম। যতদিন পর্যন্ত আমি কাজ করেছি, আমি এই কারণেই ডিরেক্টরের সঙ্গে ঝগড়া করেছিলাম যে আমি ক্রিয়েটিভিটি নিয়ে কোনো ঝগড়া করিনি। আমি এক্সিকিউশনটা নিয়ে ঝগড়া করতাম। এক্সিকিউশন মানে হলো কোন জায়গা থেকে শটটা নেওয়া হবে। কিন্তু উনি চাইছিলেন যে প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে শট নেওয়া হোক। আমি হলাম একজন শিল্পী। আমি যেটা নিজেকে মনে করি, আমি হলাম সেই স্পন্টেনিয়াস স্কুলের। খুবই ন্যাচারাল স্কুলের অ্যাক্টর হলাম আমি। আমি কোনো মেথড অ্যাক্টর নই। আসলে আমি খুব সম্মান করি ব্যাপারটার। সব ধরনের অ্যাক্টিং স্কুলকেই আমি সম্মান করি, করে থাকি। কিন্তু আমার যেটা স্টাইল রয়েছে সেটা আমি একবার করতে পারি। সেটা যদি আমি ৩-৪ বার করি আমি স্টিল হয়ে যাই। আর উনি চাইতেন যে আমি প্রতিটা ডিরেকশনে সেই শটটাই নিই। তাই আমি ওনাকে ডেলিভার করতে পারতাম না। আমি 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 স্টেন হয়ে যেতাম অ্যাজ অ্যান অ্যাক্টর। তাই আমাদের এই কথা নিয়ে ঝগড়া হতো যে, "ভাই তুমি আমাকে বলো যে আমার মেইন অ্যাঙ্গেলটা কি?" আ আমি আমি একদম বিরোধী ছিলাম প্রতিটা অ্যাঙ্গেল থেকে আমার শট যাতে উনি না নেন। কারণ
আমার দ্বারা হতো না। কিন্তু পরে ফিল্ম দেখার পর আমি আবার যখন দেখলাম, তখন আমি বললাম যে, "ভাই তুমিই ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। হতে পারে যে আমি ওল্ড ফ্যাশনের, ওল্ড স্কুলের, আমি আজকে তোমাদের সঙ্গে মোকাবিলা করতে পারব না। কাঁধে কাঁধ মেলাতে পারব না। কিন্তু দ্য এন্ড রেজাল্ট ওয়াজ রিয়ালি ভেরি গুড।" এন্ড রেজাল্ট কি? এন্ড রেজাল্ট কাপুর অ্যান্ড সন্স এর ভালো ছিল না? এতদিনকার ক্যারিয়ারে এমন সুযোগও ছিল যেখানে আপনি সিনেমা করতে রাজি হননি। পরে আপনার মনে হয়েছিল ভুল হয়ে গেছে? এরকম সিনেমা প্রচুর আছে। একটা সিনেমা ছিল যেখানে মিঠুন চক্রবর্তী অনেক বড় আচ্ছা হ্যাঁ, আগে হ্যাঁ। ফিল্মটা ছিল কি নাম যেন ছিল যেন? প্যার প্যার ঝুকতা নেহি, প্যার ঝুকতা নেহি। ওই যে ওর প্রোডিউসার ছিলেন বোকারিয়া বাবু। সেই পিকচারটা আগে উনি নিতু সিং এর সঙ্গে তৈরি করেছিলেন। তা উনি আমাকে অনেকবার করে বলেছিলেন, উনি আমাকে খুব করে চেয়েছিলেন যে আমি উনার ফিল্মে কাজ করি। কিন্তু আমি এই কারণে করিনি, কারণ সেই সময় নাসির হুসেন বাবুর একটি ফিল্ম রিলিজ হতে চলেছিল আমাকে নিয়ে, 'জামানে কো দিখানা হ্যায়'। আর সেখানে আমি নাসির বাবুর টিপিক্যাল হিরো ছিলাম। ইউ নো দোজ হোয়াইট শুজ, গিটার অন দ্য শোল্ডার, ইউ নো মানে টিপিক্যাল ইমেজ। আর 'প্যার ঝুকতা নেহিতে' আমার একটা রোল ছিল একটা ৪ বছরের বাচ্চার বাবার। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে দেখুন এতটাও আমার বুদ্ধি-শুদ্ধি ছিল না যে আমি যদি কোনো বাবার রোল করি তাহলে আমার ইমেজ নিয়ে একটু আধটু মানে ইউ নো স্যার সমস্যা হয়ে যাবে। আর সেটা আমার করা উচিত নয়। আর সেই পিকচারটা সুপারহিট হয়েছিল। আমি একটা ছোট্ট কথা নিয়ে বারণ করেছিলাম অ্যান্ড দ্যাটস ইট। দ্যাটস ওকে, গুড লাক। হ্যাঁ, প্রতিটা মানুষের সাথেই হয়ে থাকে এটা। আমজাদ খানের সাথে হয়েছিল। হাউ হি গট শোলে, হ্যাঁ? ১ম এ তো উনি চেয়েছিলেন ড্যানি বাবুকে, প্রেমনাথ বাবুকে চেয়েছিলেন। দেন হাউ হিরোজ অ্যান্ড আমজাদ মানে তো এই ধরনের কথা আমাদের ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে। ইউ সে মিস দ্য বাস, গেট দ্য বাস, জানেন তো কথাটা। কিন্তু আপনি তো সবথেকে বড় বাসটা পেয়েছেন যেটা রাজ কাপুর আপনাকে দিয়েছেন। রাজ কাপুর বাবু শুধু আমার বাবাই নন, তিনি আমার গুরুও। আজ আমি যা কিছু জানি আমি উনার কারণেই জানি। উনি আমাকে নিয়ে ৩ খানা ফিল্ম করেছেন। 'মেরা নাম জোকার', 'ববি' আর 'প্রেম রোগ'। ৩ টে সিনেমায় আমাদের সময়ের খুব গুরুত্বপূর্ণ সময়, সেটার খুব ইম্পোর্টেন্স ছিল আরকি। তাই আমি উনার কাছে খুবই কৃতজ্ঞ যে আমি উনার ফিল্মের অংশ রাজ ছিলাম। কাপুরের সঙ্গে কাজ করতে আর অন্যান্য ডাইরেক্টরদের সাথে কাজ করতে কেমন পার্থক্য খুঁজে পেয়েছেন? দেখুন রাজ কাপুর বাবু শুধু একজনই ছিলেন। আর উনি বুঝতেন যে সমস্যাটা কোথায়, অ্যাক্টরের সমস্যা কি? আর উনি দেখিয়ে দিতেন যে কিভাবে পারফর্ম করতে হয়। তখন সেটা খুব সহজ হয়ে যেত। একজন অ্যাক্টরকে, কারণ উনি মানে ইমিটেট করতেন। তো আমার সাথে ও কখনো মানে এরকম হয়নি, মানে উনি আমাকে ছেড়ে দিতেন, "না তুমি পারফর্ম করো।" যেমন আমাকে আমি আপনাকে একটা ঘটনা বলব। 'ববিতে' জীবনে আমার ১ম গান আমায় গাইতে হতো। আমাকে কি গাইতে হতো? 'मैं शायर तो नहीं।' তা আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমাকে গাইতে হবে। আমি হিরো হচ্ছি তাই আমায় গান গাইতে হবে। তো সেটে পৌঁছলাম। চিফ অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন, ওয়ান অফ অ্যাসিস্ট্যান্ট আমার ছোটবেলার বন্ধু রাহুল রাভেল, এইচ.এস. রাভেল সাহেবের ছেলে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই আজকের ডান্সের ডান্স মাস্টার বা কোরিওগ্রাফার কে?" তখন সে বলল, "কেউ এখনো আসেনি।" আমি বললাম, "হ্যাঁ? এখনো কেউ আসেনি? কি হলো?" চুপি জিজ্ঞেস করলাম, "সে কে ভাই? গান গাইতে হবে আমাকে? কি গাইবো ভাই?" রাজবাবু সেটে এসে পড়েছেন। লাইটিং-ফাইটিং করা হয়ে গেছে। তো বললেন, "হ্যাঁ, রেডি আছি।" তো আমি ব বা আমি আমার বাবাকে কখনো পাপা, ড্যাডি এসব কিছুই বলতাম না। উনাকে সাহেব বলতাম আমি। অ্যাজ আ মানে তখন জিজ্ঞেস করলাম যে, "সাহেব কোনো ডান্স ডিরেক্টর নেই?" উনি বললেন, "কেন? কিসের কি প্রয়োজন? তুমি সোজা গান গাও, সোজা দাঁড়িয়ে গান গাও।" আমি বললাম, "আমি তো পারব না। সব যাতা হয়ে যাবে।" তো আসলে ব্যাপারটা হলো যে উনি যদি মানে ভাবতেন যে আমি কোনো ডান্স মাস্টার নিয়ে আসতাম, তাহলে তুমি উনাকে নকল করতে, ঠিক আছে? সেটাই দেখাতে। আর তোমার সিনিয়র একটা উনার সেগুলোই আগে নকল করেছেন। তাহলে লোকে বলবে যে দেখো ঋষি কাপুর রাজেশ খান্নাকে নকল করছে, ধর্মেন্দ্রকে কপি করছে বা শশী কাপুরকে কপি করছে। ঠিক আছে? কারণ ডান্স মাস্টার তো শেখাতো যে কি করতে হবে। উনি বললেন যে তুমি নিজের একটা ছবি তৈরি করো। এভাবে নিজের আইডেন্টিটি তৈরি করো। তুমি গাও। তো এখন আপনারা যখন দেখবেন আমি 'শায়ের তো নেহি' গানে আমি কতটা awkward ছিলাম। কখনো এইভাবে হাত তুলেছি যেমন পুলিশের লোকের হাত তোলে। যেমন আমি এরকম হচ্ছে কিছুই জানতাম না। একদম। আর এখনো সেরকম কিছু পারি না। আমি তখনও কিছু পারতাম না। আর এখনো সেরকম কিছু পারি না ভাই। তাই আমি মনে করি যে দিস ইস আ গুড এডুকেটিং এডুকেশনাল মোমেন্ট ফর মি, ते যে আমাকে मला सोडून दिलं. ছেড়ে দেওয়া হলো, ते জলে कसं रे? ডুবিয়ে দেওয়া হলো যে হাত পা চালাও। তাই সেখান থেকে স্যার আমি হাত পা চালানো শিখেছি। নিজের উপর একটু বিশ্বাস করতে শিখেছি যে হ্যাঁ, আমি করতে পারি। আর ২য় কথা হলো যে এ এ এটা আমাকে শেখানো হয়েছিল যে যখনই গান গাইবে, গানের যে ভয়েসটা থাকে যে পিচ, সেটাকে ম্যাচ করো। আমরা প্রায়ই দেখে থাকি যে কেউ যখন গান গায় উঁচু স্কেলে গাইছে আর ওরা খুব দয়া করে আমাদের উপর, মানে করুণা করে অন্যান্য হিরোদের উপর এইভাবে গাইতে হবে। আরে সেটাকে ম্যাচ করো। তোমার শিরাগুলো যাতে এখান থেকে দেখা যায়। যেন মনে হয় যে আসলে তুমিই গাইছো। তো একবার আমাকে আপনাকে বলছি, আমাকে একবার রণবীর ফোন করেছে। শুধু একবারই আমায় জিজ্ঞেস করেছিল যে, আমি আপনি কি
আমাকে কোনো টিপ দিতে পারেন গান গাওয়ার জন্য? আমার খুব অন্যরকম ফিল হচ্ছে। আমি বললাম, "তুমি হলে রাজ কাপুরের নাতি, ঋষি কাপুরের ছেলে তুমি। আর তুমি আমায় এটা জিজ্ঞেস করছো?" তখন বলল, "আমি তো পারি না যে আমাকে এতটা জোরে গাও যে তোমার যে হিরোইন রয়েছে সে তোমার উপর অভিযোগ করুক যে তুমি এতটা বেসুরো, তুমি এভাবে গান গেও না।" আমার সাথে তো সবসময় এরকমই হতো। আমার আশেপাশে যত হিরোইন থাকতো সবাই বলত যে, "তুমি এতটা বেসুরোভাবে গান গেও না।" কিন্তু অডিয়েন্স কি আর থোড়াই শুনতে পাবে? তারা তো জানবে যে কিশোর কুমার গাইছে বা রফি বাবু গাইছে। তাই স্যার আমি সেটাও চেয়েছিলাম। এখন আমি আপনাকে এইমাত্র উদাহরণ দিলাম। আমি গিটার বাজিয়েছি, ডাফলি বাজিয়েছি। সেটাই চেয়েছিলাম যে আমি খুব জোর গলায় গান গাই। যাতে মানুষের মনে হয় যে হ্যাঁ, এই গান গাইছে। দেখুন কখনো, কখনো আমার সিনেমায় দেখি আমরা যে কেউ পিয়ানো বসে বাজাচ্ছে, আমাদের উপর দয়া করছে যে উনি গান গাইছে। येत नाही কিছুই काही. জানে না। गिटार এইভাবে असे গিটারটা पकडून ধরে বসে बसताय আছেন आणि আর गिटार গিটারের काही উপর কিছু একটা স্পিচ চলছে। কিছুই নেই। তো আমার তো সবসময় এটাই মনে হতো যে when I was a kid যখন আমি বাচ্চা ছিলাম তখন সবসময় দেখতাম যে এটা তো একটা গিটার কিন্তু বাজাচ্ছে না তো। তখন আমি ভেবে নিয়েছিলাম যে যখন আমি ফিল্মে কাজ করব তখন এই কথাটা তো অবশ্যই পালন করব যে অডিয়েন্সের যাতে মনে হয় যে হ্যাঁ, এই বাজাচ্ছে। ঠিক আছে? আমার এমন অনেক আমি এমন অনেক শোতে যেতাম যখন লোকজন তখন একটু গিটার বাজিয়ে শোনান বলত। আমি বলতাম যে আমি তো জানি না বাজাতে। উনারা বলতেন, "ধুর আপনাকে গিটার বাজাতে দেখেছি।" আমি বললাম, "আরে আমি সত্যিই পারি না ভাই।" তো এই ছোট, ছোট জিনিসগুলো আমি শিখেছি। আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা সেগুলো আপন করে নিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।